সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি। নিষিদ্ধ সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া এর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 2024 সালের 31শে জুলাই ইরানের রাজধানী তেহরানের একটি গেস্ট হাউসে ড্রোন অ্যাটাক করে তাকে শেষ করে নেতা কাকুর দেশ, এবং বিবিসি সহ সব ধরনের সংবাদ মাধ্যমে সেই খবরটি গণহারে প্রকাশ করা হয়। তখন থেকেই সবার মনে একটাই প্রশ্ন ছিল, কিভাবে কেউ এত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে, শত্রু সবার ঘরে ঢুকে নিখুঁতভাবে টার্গেটকে হত্যা করতে পারে। মানুষের মনে প্রশ্ন জাগত, পৃথিবীতে এমন শক্তিশালী আর কে আছে যারা অদৃশ্য থেকে এভাবে নিখুঁতভাবে হামলা চালাতে পারে। আজ সেই প্রশ্নের জবাব চলে এসেছে, আর এই জবাব দিয়েছে আর কেউ নয়, পৃথিবীর একাংশের কাছে পরিচিত সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে, আরেকাংশের কাছে পরিচিত বীরের দেশ হিসাবে টেম্পু কাকু আর নেতা কাকুকে ঘোল খাওয়ানো ইরান। তেহরান ফুলিয়ে দেখিয়ে দিচ্ছে তারা কারো থেকে কম নয়। সৌদি আরবের রাজধানী রিয়াদের সেই অদম্য নিরাপত্তা বলয়, যেখানে প্রবেশ করা মানেই বহু স্তরের নজরদারি ভেদ করা, সেখানেই ঘটল এক অভূতপূর্ব বিস্ফোরণ। মার্কিন দূতাবাসের ভেতরে সিআইএ এর সুরক্ষিত কক্ষে আশ্রয় পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই কেঁপে উঠল ক্ষমতার ভিত্তি। ধ্বংস হলো শুধু কংক্রিট নয়, ভেঙে পড়ল দশকের পর দশক ধরে গড়ে ওঠা মার্কিন গোয়েন্দা আধিপত্যের অদৃশ্য সাম্রাজ্য। বিশ্লেষকদের মতে এটি ছিল প্রতীকী এবং কৌশলগত দুই দিক থেকেই এক বড় আঘাত। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন যেন এক ভয়ঙ্কর বাস্তবতার পর্দা উন্মোচন করল। মার্কিন দূতাবাসের একাংশ ধ্বংসস্তূপে পরিণত, কনক্রিটের দেয়াল ভেঙে চুরমার। যে স্থাপনাকে ধরা হতো অভেদ্য, যেখানে প্রতিটি ইঞ্চি নজরদারির আওতায় থাকত, সেখানেই কিভাবে এমন নিখুঁত হামলা সম্ভব হলো? এই প্রশ্ন এখন কাঁপিয়ে দিচ্ছে সামরিক বিশ্লেষকদের। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, যদি এই আঘাত দিনের আলোতে আসতো তাহলে হতাহতের সংখ্যা ভয়াবহ রূপ নিতে পারত। অন্যদিকে ইরানি সংবাদ মাধ্যম গর্জে উঠেছে। তারা বলছে এটি শুধু একটি হামলা নয়, বরং এক ঘোষণা। পৃথিবীর যেখানেই থাকুক আমেরিকান আর নিরাপদ নয়, তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে বদ্ধপরিকর তেহরান। সেই রাতেই অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই সৌদি আরবের আকাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মার্কিন কূটনীতিকদের আবাসিক এলাকাও হয়ে ওঠে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং একই পরিকল্পনার অংশ ছিল। গোয়েন্দা তথ্য বিশ্লেষণে স্পষ্ট, ইরান এই অভিযান চালিয়েছে অত্যন্ত সূক্ষ্ম ও সুপরিকল্পিত কৌশলে। তাদের লক্ষ্য ছিল একটাই, মধ্যপ্রাচ্যে বিস্তৃত মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কের ভেতর থেকে ভেঙে ফেলা। সিআইএর এই অফিস, যেখান থেকে পরিচালিত হতো নজরদারি, হামলা এবং গোপন সামরিক অপারেশন, অর্থাৎ পুরো অঞ্চলেই ইরানের বিরুদ্ধে অভিযানের স্নায়ুকেন্দ্র, ইরান ঠিক সেখানেই আঘাত হেনেছে, একেবারে মূল শেকড়ে। এই হামলার পর ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে নেমে এসেছে এক অদ্ভুত কম্পন। মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে যে চরম অস্থিরতা তৈরি হয়েছে তার স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে হোয়াইট হাউসের একের পর এক জরুরি বৈঠকে, যেখানে সিদ্ধান্ত নয় বরং দিশাহীনতা যেন বেশি দৃশ্যমান। ইরান এদিন শুধু এক বার্তাই দেয়নি, বরং এক নতুন বাস্তবতা সামনে এনেছে। তারা কেবল নিজেদের আকাশসীমা রক্ষা করতে সক্ষম নয়, প্রয়োজনে শত্রুর সবচাইতে সুরক্ষিত ঘাঁটিতেও প্রবেশ করে আঘাত হানতে সক্ষম। অথচ নেতা কাকু ও টেম্পু কাকুর দেশ ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যেই তারা ইরানকে সম্পূর্ণরূপে দুর্বল করে ফেলবে। আধুনিক প্রযুক্তির অহংকারে তাদের আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী। কিন্তু বাস্তবতা এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখাচ্ছে। রিয়াদের মতো কঠোর নিরাপত্তা বলয়ের ভেতরে এই হামলা প্রমাণ করেছে মার্কিন গোয়েন্দা নজরদারি সীমাবদ্ধতা কতটা গভীর। অন্যদিকে নিজেদের গর্বের F-15 যুদ্ধবিমান হারানো এবং বিশেষ বাহিনীর কমান্ডোদের জীবন বাজি রেখে পরিচালিত উদ্ধার অভিযানের দৃশ্য
বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে মার্কিন সামরিক শক্তির অপ্রত্যাশিত দুর্বলতা। অনেকেই বলছেন আমেরিকা স্টেলথ প্রযুক্তি এখন আর শত্রুর নজর এড়াতে পারছে না, শুধু কাগজে কলমেই স্টেলথ, বাস্তবে দৃশ্যমান। বিশ্লেষকদের মতে তেহরান এখন এমন এক প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে যে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও বহুস্তরীয় ঢালকেও নির্বিকারভাবে ভেদ করতে সক্ষম, যেন অদৃশ্য ছায়া হয়ে ঢুকে পড়ে শত্রুর নিরাপত্তার ভেতরে। অথচ পেন্টাগন জোর গলায় দাবি করেছিল ইরানের আক্রমণের সক্ষমতা প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে। কিন্তু রিয়াদের এই বিস্ফোরণ সেই দাবিকে শুধু মিথ্যা নয়, নির্মমভাবে উপহাসে পরিণত করেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন কৌশলগত ধাক্কা, যা সরাসরি ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে, গত কয়েক দশকে এরকম পরিস্থিতি খুবই কমই দেখা গিয়েছে। এদিকে টেম্পুকাকু এখন এক দ্বিমুখী চাপের কেন্দ্রে। একদিকে দেশের ভেতরের তীব্র রাজনৈতিক চাপ, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ তাকে কোণঠাসা করে তুলেছে। এই সংকটময় মুহূর্তে প্রতিরক্ষা সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে এক ভয়ঙ্কর সম্ভাবনার দিকে। টেম্পুকাকুর দেশ সম্ভবত ইরানের বিরুদ্ধে অপ্রচলিত এবং অত্যন্ত বিধ্বংসী প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। আলোচনায় উঠে এসেছে ডিরেক্টেড এনার্জি উইপন এবং মাইক্রোওয়েভ উইপনের মতো প্রযুক্তি, যা মুহূর্তের মধ্যে শত্রুর সম্পূর্ণ ইলেকট্রনিক অবকাঠামো অচল করে দিতে সক্ষম, যেন চোখের পলকে অন্ধকারে ডুবে যাবে পুরো একটি রাষ্ট্র। কিন্তু এই সিদ্ধান্ত কেবল সামরিক নয়, এটি এক গভীর ঝুঁকির দরজাও খুলে দিচ্ছে। এমন অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন হতে পারে, একই সঙ্গে তা পুরো বিশ্বকে আরো বড় এবং অনিয়ন্ত্রিত সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ইতিমধ্যেই মার্কিন কংগ্রেসের ভেতরে এই ইস্যুতে তীব্র বিভাজন দেখা দিয়েছে। ডেমোক্র্যাট নেতারা সতর্ক করে বলেছেন, এই পথ বেছে নেওয়া মানে হতে পারে এমন এক সংকটের সূচনা যার পরিণতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এদিকে ইরানের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের কথিত আধিপত্য এখন যেন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ এক ভঙ্গুর ধারণা। বাস্তব আকাশে চিত্র সম্পূর্ণ ভিন্ন। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার সামনে একের পর এক মার্কিন ড্রোন ও যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় আধুনিক যুদ্ধ ইতিহাসে এক বিরল ও অস্বস্তিকর নজির তৈরি করেছে। পেন্টাগনের দেয়া তথ্য অনুযায়ী এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় 13 জন মার্কিন সেনা নিহত এবং অন্তত 365 জন আহত হয়েছে। সংখ্যাগুলো নিজেই এক কঠিন বাস্তবতার প্রতিফলন রূপে প্রকাশিত হচ্ছে। দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই 7টি সামরিক যুদ্ধবিমান হারিয়েছে। কিন্তু পরিস্থিতির ভয়াবহতা এখানেই শেষ নয়। নিজেদের অত্যাধুনিক প্রযুক্তি যাতে করে শত্রুর হাতে না পড়ে যায়, সেই আশঙ্কায় যুক্তরাষ্ট্র নিজেরাই 2টি উড়োজাহাজকে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। এই দৃশ্য শুধু ক্ষয়ক্ষতির নয়, বরং মানসিক চাপের প্রতীক। এমন ধারাবাহিক আঘাত মার্কিন সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করে দিচ্ছে। একই সঙ্গে তাদের মিত্র দেশগুলোর কাছেও ওয়াশিংটনের সামরিক সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও গভীর প্রশ্ন তুলছে। ইরাকের এই সক্ষমতার পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প এবং কৌশলগত পরিকল্পনা। মার্কিন হামলায় কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও মূল প্রযুক্তি ও অবকাঠামো ভূগর্ভস্থ সুরক্ষিত অবস্থায় রয়েছে, যা ধ্বংস করা অত্যন্ত সুকঠিন কাজ। ফলে প্রতিবার যুক্তরাষ্ট্র যখন দাবি করেছে যে তারা ইরানের শক্তি ধ্বংস করে দিয়েছে, তখনই ইরান আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। রিয়াদের হামলা, টেম্পুকাকুর 48 ঘন্টার আলটিমেটামের প্রত্যাখ্যান, সব মিলিয়ে ইরান এখন যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণ করছে। নেতাকাকু এবং টেম্পুকাকুর জন্য এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো সম্মানজনকভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা, অর্থাৎ সময় থাকতে থাকতে এই যুদ্ধ থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়া। কিন্তু তেহরানের অবস্থান একদমই পরিষ্কার। প্রথমে সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে, কেবলমাত্র তারপরে আলোচনা সম্ভব।
এদিকে যুদ্ধের ষষ্ঠ সপ্তাহে এসে বিশ্ব এখন এমন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে, একদিকে টেম্পু কাকুর কড়াকড়ি অবস্থান, অন্যদিকে ইরানের কঠোর প্রতিরোধ। ইসরায়েলও এখন বুঝতে পারছে ইরানকে দমন করা এতটা সহজ নয় যেটা তারা শুরুতে ভেবেছিল। ইরানের ক্ষেপণাস্ত্র যখন একের পর এক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করছে, তখন সামরিক বিশেষজ্ঞরাও উদ্বিগ্ন। তাদের মতে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এখন নাটকীয়ভাবে পরিবর্তিত হচ্ছে। ইরান এখন শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং বৈশ্বিক শক্তিগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। শেষ পর্যন্ত এই যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়াবে তা কেবল সময়ই বলে দিবে। তবে একটি বিষয় নিশ্চিত, ইরান আর কোণঠাসা নয়, বরং পাল্টা আঘাত হানতে সক্ষম এক শক্তিশালী বুদ্ধিদীপ্ত খেলোয়াড়। বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।